ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে 2025 সেশনে যে এক্সামটি হবে তার জন্য আজকে ইংলিশ গ্রামার থেকে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটি ক্লাস দেব। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করবে। যারা জিএনএম এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে বা জেনপাস ইউজির পরীক্ষা দেবে তোমাদের কিন্তু একই রকমের ইংলিশ গ্রামার আসবে পরীক্ষা। একটু অ্যাডভান্স টাইপের কোশ্চেন অ্যান্সার তোমাদের জানতে হবে। জিএনএম এএনএম 2025 এর জন্য আমাদের নতুন একটি ব্যাচ শুরু হয়েছে। যারা এই ব্যাচে অংশগ্রহণ করতে চাও প্রত্যেক মাসে 150 টাকার হিসেবে আমরা 4 মাসের বেতন একসঙ্গে নিই 599 টাকা। এই 599 টাকা দিয়ে তোমরা জয়েন করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। পরীক্ষার আগে পর্যন্ত এই ক্লাসগুলো হবে। প্রত্যেকটি সাবজেক্টের কনসেপ্ট অনুযায়ী একদম ডিটেলস ক্লাস হবে, সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস, সাজেশন সেট, মক টেস্ট এইগুলো তোমরা পাবে। যারা জেনপাস ইউজির পরীক্ষা দেবে জেনপাস ইউজির জন্যও কিন্তু নতুন একটি ব্যাচ শুরু হয়েছে 2025 এর জন্য। প্রত্যেক মাসে 200 টাকার হিসেবে 3 মাসের বেতন একসঙ্গে নেওয়া হয় 599 টাকা। পরীক্ষার আগে পর্যন্ত এই ক্লাসগুলো চলবে। প্রত্যেকটি সাবজেক্টের কনসেপ্ট অনুযায়ী তোমরা ক্লাস পাবে। যারা জয়েন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। প্রত্যেকটি ক্লাস আমাদের লার্ন মাইল যে অ্যাপ আছে অফিসিয়াল অ্যাপ, এই অ্যাপেই কিন্তু ক্লাসগুলো হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউ সেশন। তোমাদের প্রত্যেককে নিউ সেশনে আজকে নতুন একটা ক্লাসের জন্য তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আজকের থেকে যেহেতু আমাদের ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, তাই ব্যাচের ক্লাসের ক্লাস নম্বর 1 তোমরা দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে, ক্লাস নম্বর 1। তা সেই ক্লাস নম্বর 1 এর ক্ষেত্রে তোমরা আজকে নতুন একটা স্লাইডে দেখতেই পাচ্ছ প্রথমে কি দিয়েছি, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার দিয়েছি, ঠিক আছে। আজকে সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে অর্থাৎ বেসিক সেন্টেন্স একটা সেন্টেন্স কি করে গঠন হয় সেইগুলো দিয়ে আজকে কিন্তু একটা নতুন ক্লাস আমি শুরু করব। এবং আজকের এই দিনে আজকের যে ক্লাসটা আমি করাবো, আজকের ক্লাস থেকে কি হবে না, আজকের ক্লাসটা তোমাদের ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে। নেক্সট ক্লাস থেকে ক্লাস নম্বর 2 থেকে কিন্তু কোনো রকম কোনো ক্লাস ইউটিউবে তোমরা অ্যাভেলেবেল পাবে না। যারা কেবলমাত্র ব্যাচে ভর্তি হবে তোমরাই সেই ক্লাসটা তোমরা এনজয় করতে পারবে, পড়তে পারবে, ঠিক আছে। আচ্ছা, তার জন্য কি করতে হবে, তোমাদের জলদি তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নিয়ে নিতে হবে। এবং স্যারেরা পর থেকে ক্লাস শুরু করে দিয়েছে, অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে ব্যাচে। তাই তোমাদের লাইভে থাকতে গেলে এবং ব্যাপারগুলোকে বুঝতে গেলে আমি বাংলাতেই পড়াচ্ছি, একদম বাংলা করেই পড়াচ্ছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমার সঙ্গে লাইভ থাকলে বললে আমি সেগুলো ক্লিয়ার করে দেবো। যখন তোমরা রেকর্ডিং ভিডিওটা দেখবে তখন তোমাদের মধ্যে অনেক ডাউট তৈরি হতে পারে, যে ডাউটগুলো তোমরা আমাকে লাইভে পাবে না, সদ্য পাবে না, তার জন্য তোমাদের মধ্যে কনফিউশন থেকে যেতে পারে। তাই বলি কি, যত তাড়াতাড়ি পারো তোমরা ব্যাচকে সাবস্ক্রিপশন করো, সাবস্ক্রিপশন নিয়ে তাড়াতাড়ি পড়া শুরু করে দাও। এবং আমি তোমাদের সঙ্গে থাকছি। আমি তোমাদের কথাও দিয়েছিলাম প্রথম ক্লাসে, তোমাদের আজকে আমি এএনএম থেকে, এএনএম, জিএনএম থেকে, তারপর জেনপাস থেকে এবং প্লাস কম্পিটিটিভ এক্সাম পর্যন্ত আমি তোমাদের পড়াও বলেছিলাম। ইংলিশটাকে টোটালি আমি সেরকমভাবে ব্যাচ শুরু করেছি এবং সেরকমভাবে ব্যাচের কন্টেন্ট আমি রেডি করেছি, ঠিক আছে। তোমরা তাড়াতাড়ি এনরোল হয়ে যাও, হয়ে গিয়ে পড়াশোনা শুরু করে দাও। চলো আজকে কথা না বাড়িয়ে প্রথম ক্লাসে যাব। আমি একটা কথা আবার বলছি, তোমাদের কথার মধ্যে যেটা বলে ফেলেছি, যে সেন্টেন্স আজকে যে ক্লাসটা করছি তোমাদের ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে, কিন্তু নেক্সট ক্লাস থেকে তোমাদের কোনো ক্লাস আর ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে না। সেকেন্ড দিনের ক্লাস থেকে আজকে যেটা দেখছো ওটাই লাস্ট অ্যান্ড ফার্স্ট, ওকে। চলো কি বলি, দেখো আজকে প্রথম ক্লাস থাকছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার আমরা পড়বো কেন স্যার? সেন্টেন্স পড়ে কি হবে স্যার? সেন্টেন্স স্ট্রাকচার পড়ে কি হবে? আমি তোমাদের মনে করো যখন ইউটিউবে ক্লাস করিয়েছিলাম, ন্যারেশনে ক্লাস করিয়েছিলাম, তখন আমি তোমাদের বলেছিলাম যে ন্যারেশনে যখন ক্লাস করে তখন আমি তোমাদের কি বলেছিলাম, যে যে বাক্যটা যে সেন্টেন্সে থাকবে, যে টেন্সে থাকবে, যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সের মতন করে তোমাদেরকে কি করতে হবে, উত্তর করতে হবে বলেছিলাম। বলো মনে আছে তো, হ্যাঁ কি না? তাহলে যে কোনো বাক্য করতে গেলে কিংবা লিখতে গেলে তোমাদের কি করতে হবে, আগেই যে কোনো গ্রামার, শুধু বাক্য নয়, যে কোনো গ্রামার যদি তোমাদেরকে লিখতে যাও তাহলে তোমাদের অটোমেটিক কিন্তু প্রথমে কি দেখতে হবে, একটা সেন্টেন্স দেখতে হবে। অর্থাৎ এই সেন্টেন্সটা নিয়ে তোমাদেরকে পার্টটাকে নিয়ে দেখতে হবে, ওকে। সেন্টেন্সটাকে নিয়ে দেখতে হবে। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু সমানভাবে হয় না। তাহলে স্ট্রাকচার ব্যাপারটা কি, সেখানে সেন্টেন্স ছিল 5 প্রকার বলেছিলাম, কিন্তু এখানে কি দিয়েছি, এখানে টাইপস দিইনি, এখানে দিয়েছি স্ট্রাকচার। তাহলে ক্লাস নম্বর 1 থাকছে সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। সেন্টেন্স কিভাবে গঠন হয়, স্ট্রাকচার মানে কি, স্ট্রাকচার মানে গঠন, কি করে গঠন হবে সেই বিষয়টা নিয়ে তোমাদের আজকে ক্লাস থাকছে। সেই ক্লাসটা থাকবে বেসিক টু একদম অ্যাডভান্স পর্যন্ত থাকবে। প্রত্যেকে লাইক, মানে আমার এই ক্লাসটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, প্রত্যেকে রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে, স্যারের তরফ থেকে। আচ্ছা,
চলো আমরা এইখানে একটা বাক্য দেখো, 1 নম্বর বাক্য দিয়েছি গোজ হি মার্কেট, আর 2 নম্বর বাক্য দিয়েছি ড্যান্সেস দ্য স্টেজ সি। এবার এই বাক্যগুলোতে বলো তো যে এই বাক্যগুলো কি সঠিক বাক্য? আমরা কি জানি প্রথম, তাহলে এইটা সঠিক বাক্য কিনা জানতে গেলে আমাদের কি জানতে হবে? সেন্টেন্স জানতে হবে, যে সেন্টেন্স স্যার কাকে বলে স্যার, এটা তো একটা সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কাকে বলে? না দেখো কতগুলো ওয়ার্ড আমি লিখছি না, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসছে, বসে কি করছে, এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসছে, বসে মনের ভাব সম্পূর্ণ করে যে একটা অর্থ তৈরি করে তাকে কি বলে? তাকেই বলা হয় সেন্টেন্স, হ্যাঁ কি না? তাকেই বলা হয় সেন্টেন্স। তাহলে সেই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো তাহলে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসছে, মিনিংফুল তৈরি, একটা অর্থপূর্ণ ভাব তৈরি করতে হবে, তবে কি সেন্টেন্স হবে। এবার দেখো তাহলে আমি যদি একটা বাক্য বলি, এমনি একটা ধরো বাক্য বললাম, ধরো বললাম পড়তে বসে, পড়তে বসে এলে তুমি। তাহলে বাক্যটা পড়ে তোমাদের কেমন একটা মনে হচ্ছে না, যে পড়তে বসে এলে তুমি? বাংলায় কেন বলছি স্যার? বাংলায় বলে তোমরা বেটার বুঝতে পারবে, বাংলাটা বুঝিয়ে দিয়ে তারপর ইংলিশে যাও, ঠিক আছে? চিন্তা করার কোনো দরকার নেই যে স্যার ইংলিশ বাংলায় বলছেন কেন, কোনো চিন্তা করার দরকার নেই। আগে এটাকে বোঝার চেষ্টা করো, বুঝলে এটাকে বুঝতে পারবে, কারণ ইংলিশে তোমরা অভ্যস্ত নয়, তাই বাংলা দিয়ে বলছি। পড়তে বসে তুমি এলে তুমি, মানে এক কথা আমরা কি বলতে পারি? তাহলে এটাও দেখো, এটাও তো একটা, এটা ওয়ার্ড, এটাও একটা ওয়ার্ড, এটাও একটা ওয়ার্ড, এটাও একটা ওয়ার্ড। তাহলে এগুলো তো পাশাপাশি বসে এই বাক্য বলবো, এটাকে ঠিক বাক্য বলতে পারছি না আমি। কেন বলতে পারছি না স্যার? কি ব্যাপারটা এখানে, এই বাক্যের মধ্যে কি প্রবলেম রয়েছে? দেখো বাক্যটা যখন পড়ছি এর একটা কেমন একটা খটমটো খটমটো ভাব হচ্ছে, তাহলে বাক্যটাকে সাজিয়ে নিলে কি হবে? তুমি এলে পড়তে বসে, এই তুমি এলে পড়তে বসে, অর্থাৎ বাক্যের সাবজেক্ট কি? তুমি। তাহলে বাক্যের সাবজেক্ট কি সবসময় বাক্যের শেষে থাকে? তাহলে বাক্যের সাবজেক্ট কোথায় থাকে? বাক্যের শুরুতে থাকে। তাহলে আমি কি বলতে পারি? যে তুমি এলে পড়তে বসে। তাহলে এইটা যখন বাক্য বললাম, যে বলে কিরে কি আর পড়তে বসিনি, তখন ধরো পাশে কেউ একজন থাকলো, সে বললো না গো কাকিমা, না গো কাকু, তুমি এলেই ও পড়তে বসে। আমরা বলি না বাক্যটা? তাহলে এটা কি, এটার দ্বারা কি হলো? এখানেও তুমি একটা ওয়ার্ড, এলে একটা ওয়ার্ড, পড়তে একটা ওয়ার্ড, বসে একটা ওয়ার্ড, এখানে পাশাপাশি বসছে, এবং একটা দেখো অর্থপূর্ণ মিনিংফুল একটা বাক্য তৈরি করছে, একটা অর্থ তৈরি হচ্ছে, যে অর্থের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে ও কিছু একটা বলতে চাইছে, সেটা একটা মানে থাকছে, তাই না? তাহলে একটা, এই যে একটা বাংলা বাক্য গঠন করলে দেখো, বাংলা বাক্যটা গঠন করলে দেখো একটা একটা পাশাপাশি বসছে, তাহলে এটাকেই বলা হয় সেন্টেন্সের স্ট্রাকচার। মানে তুমি যখন এখানে বসছিলে, এখানে সাবজেক্ট বসিয়েছো, এখানে ভার্ব বসিয়েছো, ঠিক আছে? তাহলে এই সমস্ত উল্টা পাল্টা করে আস্তে আস্তে করে বাক্যে বসিয়েছো, কিন্তু বাক্যের শুরুতে কে থাকে? সাবজেক্ট থাকে, তাহলে শেষে থাকে না। তাহলে এইভাবে বসালে বাক্য হয় না। তাহলে বাক্যটার একটা গঠন করা, শুধুমাত্র ওয়ার্ডগুলোকে, এই ওয়ার্ডগুলোকে পাশাপাশি বসিয়ে দিলে উত্তর হবে না, পাশাপাশি বসিয়ে দিলে সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি হয় না। তাকে কি করতে, তার একটা এই স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচার কথাটা আছে, এই স্ট্রাকচারের জন্য কি করতে হয়? তার একটা নিয়ম আছে, যেমন ভাবে বাক্যের স্ট্রাকচার তৈরি হওয়ার কথা, তোমাকে ঠিক তেমন ভাবে বাক্যের স্ট্রাকচার গুলোকে সেই মতন করে বসাতে হবে। কথাটা কি বললাম, ক্লিয়ার হলো? তাহলে দেখো, তাহলে এখানে কি আছে? তাহলে গো মানে কি? আমরা ছোটবেলা থেকে পড়েছি ভার, সরি, গো ভার্ব আছে। হিটা কি হয়? সাবজেক্টে বসে, নাউন বা প্রনাউন সাবজেক্টে বসে। মার্কেটটা কি? এটা একটা নাউন, এটা একটা অবজেক্টও বসতে পারে, সাবজেক্টও বসতে পারে, বাক্যের গঠন অনুসারে বসবে। তাহলে দেখো তার বাক্যের প্রথম ভার্ব বসে গেছে, তারপর আছে সাবজেক্ট, তারপর আছে একটা নাউন আছে, অবজেক্ট বলতে পারো, ঠিক আছে? তাহলে বাক্যটা কেমন একটা হয়ে গেল না? তাহলে এই বাক্যটাকে সাজিয়ে লিখলে কি হবে? সাজিয়ে লিখলে হবে হি গোজ টু মার্কেট। তাহলে এইখানে যে বাক্যটা আছে হি গোজ টু মার্কেট, দেখো এটা তাহলে এটা তো আমরা ছোটবেলা থেকে সবাই পড়ে এসেছি। তাহলে আমি যখন হি মাঝখানে বলছিলাম, তাহলে বাক্যটাকে কি বলছিলাম? ভুল বলছিলাম, যে না এটা ভুল বাক্য। কেন বলছিলাম? কারণ সেন্টেন্সে এটা শুধু ওয়ার্ডকে পাশাপাশি এগিয়ে, দেখো গোজটা ওয়ার্ড, হিটা ওয়ার্ড, মার্কেটটা ওয়ার্ড, শুধু পাশাপাশি বসিয়ে দিলে হবে না, তার একটা স্ট্রাকচার আছে। অর্থাৎ স্ট্রাকচারটা কিরকম স্ট্রাকচার, নিচে দিয়ে আসছি বলছি। আবার দেখো এই বাক্যটা যদি সাজিয়ে লিখো ড্যান্সেস দ্য স্টেজ সি, তাহলে এখানে সাবজেক্ট দেখো সবার শেষে, ভার্ব দেখো শুরুতে, অবজেক্ট দেখো, এটা অবজেক্ট তো মোটেও নয়, এটা প্রিপোজিশন দিয়ে বসবে, অন দ্য স্টেজ হবে, এখানে অন হবে, এটা প্রিপোজিশন হবে, ঠিক আছে? প্রিপোজিশনাল অবজেক্ট বলতে পারো। তাহলে এই বাক্যটা তো শেষে, কোনো বাক্যের সাবজেক্ট তো শেষে থাকে না, তাহলে কি করতে হবে? একে শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে সাজিয়ে নিলে কি হবে? সি ড্যান্সেস
সি ড্যান্সেস কোথায় না অন স্টেজ, মানে সে স্টেজের উপর নাচে, সে স্টেজের উপর নাচে। তাহলে এটা সাবজেক্ট, এই যে ভার্ব, একটা সুন্দরভাবে বসছে, একটা মানে তৈরি হচ্ছে, এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। এটাকে বলা হয় প্রথম সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইরকম ভাবে। কিন্তু এখানে তো এটা তো প্রপার স্ট্রাকচার নয়, শুধুমাত্র বসিয়ে দিলে হবে না। তাহলে কি করতে হবে, সেন্টেন্স তৈরি করতে গেলে, এই সেন্টেন্স তৈরি করতে গেলে শুধুমাত্র ওয়ার্ডকে পাশাপাশি বসালে হবে না, তার স্ট্রাকচারটা মেনটেন করতে হবে, স্ট্রাকচার মেনটেন করতে হবে 1 নম্বরে। 2 নম্বরে কি নিয়ে আসতে হবে, 2 নম্বরে যখন মিনিং নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি কি পেলাম 1 নম্বরে, তাহলে 1 নম্বরে আমরা পেলাম একটা বাক্য তৈরি করতে গেলে তার স্ট্রাকচার লাগবে, 2 নম্বরে কি লাগবে, মিনিং লাগবে। ঠিক আছে, মিনিং, তার একটা অর্থপূর্ণ ভাব থাকতে হবে। আরো কি কি থাকতে হবে, আমরা নিচের দিকে যাচ্ছি। দেখো, আশা করি তোমাদের এই স্লাইডটাতে আমি যা যা বুঝিয়েছি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে বলো, আমি নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, কিন্তু ক্লাসটাতে পরের ক্লাস থেকে অ্যাভেলেবল থাকবে না, তবুও যদি তোমরা ইউটিউবে কমেন্ট করবে, যদি আমি দেখে নিই তাহলে আমি ব্যাচের ক্লাসে বলে দেবো। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, দেখো সুন্দর একটা কথা বলছে। দেখো বলছে যে মিনিংফুল কালেকশন, একটা মানে অর্থপূর্ণ, মিনিং মানে কি, মিনিংফুল মানে কি, অর্থে পরিপূর্ণ, কালেকশন মানে সংগ্রহ, কার সংগ্রহ, তাহলে অফ সেন্টেন্স ওয়ার্ডস, মানে কিছু ওয়ার্ডের মিনিংফুলি যে কালেকশন থাকে, একটা সেন্টেন্সের মধ্যে অনেক ওয়ার্ড থাকে, যেই ওয়ার্ডগুলোর মিনিং থাকে, মিনিংটা পরিপূর্ণ থাকে, সেইগুলো হুইচ হ্যাজ, তাহলে এটা হ্যাজ হবে না, হ্যাভ হবে। হুইচ হ্যাভ, যেগুলো রয়েছে, কি রয়েছে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকবে, এবং হুইচ হ্যাজ দ্য প্রপার সিনট্যাক্স, ভালো করে বুঝবে। তাহলে একটা সেন্টেন্স হতে গেলে, একটা মিনিংফুল সেন্টেন্স, একটা মিনিংফুল কালেকশন অফ সেন্টেন্স যদি হতে হয়, তাহলে তার কি কি থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, দেখো অবজেক্ট থাকবে। অবজেক্টটা এই দুটো মেন, ভালো করে বুঝবে কি বলছি, কিন্তু মারাত্মক লেভেলের ক্লাস হবে আজকে, কিন্তু অনেক সময় ধৈর্য ধরে বসে থাকো, বেসিক জিনিস তোমরা অনেকটাই জানো না। হ্যাঁ, পরে বলছি কি ব্যাপার, কথা না বাড়িয়ে। তাহলে এই দুটোকে মেনলি থাকতে হবে, মানে সাবজেক্ট একে থাকতে হবে, একে থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে, এমন ম্যান্ডেটরি কোথাও নেই। অবজেক্ট থাকতে পারে, কোনো বাক্যে নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট এবং ভার্বকে অতি অবশ্যই থাকতে হবে। কি করতে না, একটা সেন্টেন্সকে তৈরি করতে, একটা সেন্টেন্সকে বানাতে অতি অবশ্যই সাবজেক্ট এবং ভার্বকে থাকতে হবে। অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। যেটা কি বলছে, কিন্তু অ্যান্ড হুইচ, এবং যেটার ফলো, যেটা অনুসরণ করবে, যে বাক্যটার কথা বলছে, এই যে ওয়ার্ড দিয়ে যে বাক্যটা মিনিংফুল কালেকশন অফ সেন্টেন্সের কথা বলা হচ্ছে, এটা অবশ্যই ফলো করবে। কোনটা ফলো করবে, দ্য প্রপার সিনট্যাক্স। সিনট্যাক্স বলতে স্যার, সিনট্যাক্স মানে হচ্ছে সজ্জা, মানে কি, স্ট্রাকচার। সেন্টেন্স মানে, সরি, সিনট্যাক্স মানে কি বললাম, স্ট্রাকচার। একটা সিনট্যাক্স আছে, এরপরে তোমার বাড়িতে নিশ্চয়ই তোমার মা প্রথম নয়, মা কি প্রথম হয়, মা ধরো বাবা, তারপর ধরো আমি, তারপর ধরো বোন আছে। তাহলে এই বাড়িটা কি এরকম, প্রথম মা হয়, তারপরে ধরো আমি, আমাকে দিয়ে দিল, বাবার পরে বাবাকে আমাকে এই পাশে নিয়ে এলো, আমি মার পরে থাকলাম। তাহলে মা হলো, আমি হলাম, তার বাবা হলো, বোন, এরকম কি হয় তোমাদের বাড়িতে, কারো বাড়িতে হয় কি, তাহলে প্রথম কি হয়, প্রথম বাবা হয়, তারপর কি হয়, মা হয়, তারপর কি হবে, তারপর আমি যেহেতু বড় তাহলে আমি হব, তারপর কি হবে, আমার বোন হবে। তাহলে এইটাকে বলা হয় সিনট্যাক্স, এটাকে বলা হয় সিনট্যাক্স। কি বললাম, আশা করি ক্লিয়ার হয়েছে। এটাকে বলা হয় সিনট্যাক্স, একের পর এক, অর্থাৎ তার একটা লেভেল আছে। একটা বাড়িতেও তোমার যেমন একটা লেভেল থাকে, একটা সেন্টেন্সে একটা লেভেল থাকে, যে কার পর কে থাকবে, সেটাকে তুমি যদি না মেনটেন করো, তাহলে সেই জায়গাটা প্রবলেম হবে। ঠিক আছে, কি বললাম বুঝে গেল? আচ্ছা, এখানে একটু বলে দিই, স্যার আপনি এত কিছু বোঝাচ্ছেন কেন এই ব্যাপারটা নিয়ে? দেখো, যখন কমন ইরর করতে যাবে না, তখন এইগুলো কিন্তু পরীক্ষা থাকছে না, কিন্তু এর উপর বেস করে সিনট্যাক্সের উপর বেস করে তোমাদের কিন্তু কমন ইরর পরীক্ষাতে থাকবেই থাকবে, মাস্ট। ঠিক আছে, তাহলে এই সিনট্যাক্স যদি তুমি না জানো যে কার পর কি বসবে, তাহলে ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু উত্তর করাটা প্রবলেম হয়ে যাবে। কিংবা তুমি এই যে এখানে আজকে ধরে যে সিনট্যাক্স আমি স্ট্রাকচার করাচ্ছি, যেগুলো করাবো, সেগুলো দেখবে ন্যারেশনের ক্ষেত্রে, ন্যারেশন তো অন্য জিনিস, কিন্তু ন্যারেশনটা করতে গেলে এর উপরেই দাঁড়িয়ে আছে, এই সেন্টেন্সের উপরেই ন্যারেশন দাঁড়িয়ে আছে, মিনিংফুল সেন্টেন্সের উপর ন্যারেশন দাঁড়িয়ে আছে। তো এটা তুমি জানলে তবে কি ন্যারেশনের নিয়ম তুমি প্রয়োগ করতে পারবে, নাহলে পারছো না। তাহলে আগে কি করতে হবে, আমাদের সেন্টেন্স সম্পর্কে ভালো করে জানতে হবে। আমি যেমন ভাবে ক্লাস সাজিয়েছি, একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত সাজিয়েছি, প্রত্যেকটা ক্লাস সবাইকে আমি রিকোয়েস্ট করব, একদম মন দিয়ে, কোন রকম মনকে এদিক ওদিক চঞ্চল না করে ক্লাসের মধ্যে মন দিয়ে ভালো করে দেখো।
কি বলছি। ঠিক আছে, চলো তারপর কি বলছি দেখো। আচ্ছা ঠিক আছে, সবাই ক্লাসটাকে লাইক করে দাও, সবাই লাইক করে দাও, কমেন্ট করবে কেমন লাগলো ক্লাসটাতে। ঠিক আছে, সবার অপেক্ষায় থাকবো কিন্তু কমেন্টের অপেক্ষায় কেমন লাগলো ক্লাসটা। তাহলে সিনট্যাক্স বলতে কি এখানে বলেছি দেখো, সিনট্যাক্স নিচে আমি ব্যাখ্যা করেছি। সিনট্যাক্স, সিনট্যাক্স মিনস হচ্ছে বলে দিয়েছে 1 নম্বরের স্ট্রাকচার, 2 নম্বরে সেই যে স্ট্রাকচারটা থাকবে কেমন স্ট্রাকচার হবে, এই স্ট্রাকচার হবে। অর্থাৎ একটা বাক্যের প্রথম থাকবে সাবজেক্ট, অবশ্যই বাক্যের শুরুতে থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পরে অতি অবশ্যই থাকবে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। অবজেক্টকে আমি কি বললাম, থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট এবং ভার্বকে অতি অবশ্যই থাকতে হবে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে। কিন্তু স্ট্রাকচার যদি তৈরি করতে হয়, স্ট্রাকচার যদি হয় তবুও কিন্তু একটা বাক্যের সেন্টেন্স তৈরি করতে প্রথম সাবজেক্ট তারপরে ভার্ব। যদি অবজেক্ট থাকে তাহলে তোমাকে প্রথম এরপরে অবজেক্ট লিখতে হবে। কি ব্যাপারটা স্যার, পরে বলছি, নিচের দিকে আছে এই বিষয়ের উপরে ডিটেলস ক্লাস রয়েছে। ঠিক আছে, ওয়েট করো। দেখো তারপরে একটা সেন্টেন্সে কি থাকবে, এই অবজেক্টের পর শুধু কি তাহলে একটা বাক্যের সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে না, এরপরে আরো অনেক কিছু থাকে। উদাহরণ দিয়ে একটা, যেমন ভাবে সুন্দরভাবে তাহলে বুঝতে পারবে, পরের স্লাইডে যা আছে সে পরে দেখা যাবে। ঠিক আছে, ধরো বললাম দ্য টিচার, এক মিনিট দাঁড়াও, হাতের অক্ষরটা খুব সুন্দর তো তাই আর কি। দ্য টিচার ইজ টিচিং আস ইংলিশ at that time। বললাম এটা, the teacher was teaching, the teacher is teaching us English at that time। এই সময়ে শিক্ষক মহাশয় কি, শিক্ষকটি কি করছে, আমাদেরকে ইংরেজি শেখাচ্ছে। ঠিক আছে, আমাদেরকে ইংরেজি শেখাচ্ছে। তাহলে সেই জায়গায় দেখো তাহলে কি হবে, তাহলে প্রথমে একটা বাক্যে আমি কি বললাম, সাবজেক্ট, তাহলে দেখো এই যে সাবজেক্ট রয়েছে। তাছাড়া যদি আমরা এইভাবে না বুঝতে পারি স্যার এটাকে সাবজেক্ট কি করে হবে, কারণ এরপর যখন জটিল বাক্য থাকবে, ঠিক আছে, প্রিপোজিশন যুক্ত করে, তখন তোমরা সাবজেক্ট খুঁজে পাবে না। তাহলে কি করতে হবে, না এই যে ভার্ব থাকে আমরা বেসিক্যালি জানি কি হবে, না এই ভার্বকে হচ্ছে কি করতে হবে, না ভার্বকে হচ্ছে, এই ভার্বকে কি করতে হয়, না ভার্বকে হচ্ছে কি, ভার্বকে হচ্ছে কে দিয়ে প্রশ্ন করলে কি হবে, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে ভার্ব কে আছে, না ভার্ব হচ্ছে টিচিং। ঠিক আছে, ভার্ব হচ্ছে টিচিং। তাহলে ভার্ব যদি টিচিং হয় তাহলে কি হবে, না ভার্ব তার টিচিং কে প্রশ্ন করো কে দিয়ে। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে, এই দেখো কে দিয়ে প্রশ্ন করতে বলেছি, তাহলে কে দিয়ে প্রশ্ন করতে গেলে কি হবে, না কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট হবে। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এখানে টিচিং কে তাহলে প্রশ্ন করো সাবজেক্ট পেতে গেলে, তাহলে টিচিং কে কে দিয়ে, কে শিখাচ্ছে, না টিচার শিখাচ্ছে, তাহলে কে দিয়ে প্রশ্ন করে কি পেলাম, টিচার পেলাম। তাহলে এটা কি হবে, তাহলে এটা অতি অবশ্যই সাবজেক্ট হবে। বোঝা গেল কি বললাম, তাহলে কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া, তাহলে বাক্যে প্রথম কি আছে, সাবজেক্ট। টিচ মানে কি শেখানো, তাহলে এটা কি ভার্ব হয়ে গেল। আচ্ছা তাহলে এরপরে কি থাকে দেখো, সাবজেক্ট বসলো, এই সাবজেক্ট, এই যে ভার্ব হলো, এই যে ভার্ব, এটাও তো অক্সিলারি ভার্ব। এই ব্যাপারটা যখন আমরা ভার্বের ক্লাস করবো স্যার, এ ভার্ব দুটো ভার্ব কি ব্যাপার, যখন আমরা ভার্বের ক্লাস করবো আজকেরই আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে কি ব্যাপারটা। তাহলে সাবজেক্ট হলো, এটাও ভার্ব হলো। তারপর দেখো কি আছে, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট আমরা কি করে পাবো, আবার যেমন ভাবে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পেলাম, আবার আমরা কি করব, ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করব, কি কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাবো, না অবজেক্ট পাবো। ঠিক আছে, অবজেক্ট পাবো। তাহলে টিচিং কে প্রশ্ন করা কি শিখাচ্ছে, না স্যার ইংরেজি শিখাচ্ছে, তাহলে এটা একটা অবজেক্ট পেলাম। আবার কাকে দিয়ে প্রশ্ন করা, কাকে শিখাচ্ছে, স্যার আমাদেরকে শিখাচ্ছে। তাহলে দেখো, তাহলে এটাও অবজেক্ট, তাহলে একটা বাক্যে কি হবে, একের বেশিও অবজেক্ট থাকতে পারে। হয়ে গেল, তাহলে এগুলো অবজেক্ট হয়ে গেল, দুটো অবজেক্ট, একটা অবজেক্ট দুটো অবজেক্ট, অবজেক্ট 1 আর অবজেক্ট 2। তারপর দেখো এবার অ্যাড দিয়েছে, অ্যাড আমি প্রিপোজিশনের ক্লাসে অলরেডি এটা প্রিপোজিশনের ব্যাপারটা বলে দিয়েছিলাম, যে যখন একটা বাক্যে প্রিপোজিশন দিয়ে বাকি অংশটা থাকবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা প্রিপোজিশনাল অবজেক্ট বলবো। আজকেরও ক্লাস রয়েছে এই বিষয়ের উপর, ডিটেলস ক্লাস রয়েছে, অপেক্ষা করো, ওয়াচ করো, দেখবে বুঝতে পারবে এই ব্যাপারটা। এই দেখো অ্যাডটা কি, প্রিপোজিশন, তাহলে অ্যাড যদি প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন যদি যুক্ত করেছে, তাহলে পরের এই বাকি এই অ্যাডকে নিয়েই পরের বাকি অংশ যতদূর থাকবে তাকে বলা হবে প্রিপোজিশনাল অবজেক্ট। এইখানে দেওয়া আছে, এই দেখো প্রিপোজিশনাল অবজেক্ট।
তো অর্থাৎ এই অবজেক্টের পরে আরো বাক্যে অনেক কিছু হ্যান ত্যান অনেক কিছু থাকতে পারে, সেটা যদি প্রিপোজিশন দিয়ে থাকে সেটাকে অবশ্যই আমরা প্রিপোজিশনাল অবজেক্ট বলবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত। বলো কি ব্যাপার, বুঝতে পেরেছো মোটামুটি? যদি না বুঝতে পারো ক্লাসটাকে আরেকবার ব্যাক করে নাও, যেহেতু লাইভ ক্লাস নয় তো আরেকবার ব্যাক করে নাও, ব্যাক করে বারবার করে দুই একবার দেখো, ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে। এই এখানে এমন ভাবে বুঝিয়েছি আমি আশা করি ক্লিয়ার হয়ে যাবে কথা, ঠিক আছে। চলো তারপর কি বলেছে দেখো। তাহলে আমরা একটা বাক্যে কি কি পেলাম না স্যার, একটা বাক্য স্ট্রাকচার তৈরি করতে গেলে, একটা বাক্যের সিনট্যাক্স লাগাতে গেলে, সিনট্যাক্স তৈরি করতে গেলে দেখো সেন্টেন্স লেখা আছে, সিনট্যাক্স লেখা আছে। এই সিনট্যাক্স বলতে আমরা একটা কথাই বুঝলাম যে একটা বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে, তারপরে যদি প্রিপোজি যদি থাকে, থাকতে পারে এমন কথা নেই, এই জন্য নিচে লেখা আছে, ঠিক আছে। প্রিপোজিশনাল অবজেক্ট থাকতে পারে, হয়ে গেল। তাহলে এবারে দেখো, এবার যে পরবর্তী স্লাইড আমাদের থাকছে সেই স্লাইডে কি হবে না, সাবজেক্ট কোনটা হয় সেই বিষয়ে বলবো, ভার্ব কোনটা হয় সেই বিষয়ে বলবো, অবজেক্ট কোনটা হয় সেই বিষয়ে বলবো, প্রিপোজিশনাল অবজেক্ট কোনটা সেটা নিয়ে বলবো। কি বললাম বুঝে গেল? তাহলে একটা বাক্যকে যে ভেঙে ভেঙে টোটাল স্ট্রাকচার নিয়ে আমাদের আজকের দেখো প্রথম কি স্ট্রাকচার, তাহলে স্ট্রাকচার যেহেতু স্ট্রাকচার মানে কি গঠন, অর্থাৎ বাক্য কি কি দিয়ে গঠন হয়, কি কি দিয়ে গঠন হয় না সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট, এগুলো দিয়ে বাক্য গঠন হয়। তাহলে এগুলো দিয়ে যদি বাক্য গঠন হয় সেগুলোর আমরা ডিটেলসে যাব, কোনগুলোকে সাবজেক্ট বলবো, কোনটাকে ভার্ব বলবো, কোনটা অবজেক্ট বলবো, ভার্ব বা কেন সাবজেক্টে এলো না, সাবজেক্ট বা কেন ভার্বের জায়গায় বসছে না, কি কি ব্যাপার রয়েছে, কেন বসছে না, সবগুলোকে নিয়েই কিন্তু আজকে থাকছে একটা গুরুত্বপূর্ণ ক্লাস। চলো তাহলে প্রথম সাবজেক্ট নিয়েই বলছি। তাহলে প্রথম আমাদের বাক্যে কি ছিল, প্রথম দেখো সাবজেক্ট ছিল, দেখো সাবজেক্ট লেখা আছে, তাহলে আমরা কি বলবো, সাবজেক্টটা নিয়েই আলোচনা করব। তাহলে সাবজেক্ট নিয়ে আলোচনা করতে দেখো এখানে কি কি পাওয়া যাচ্ছে। তাহলে প্রথম আমরা কি পেলাম না, প্রথম আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ওকে, দেখো বারবার করে বলছি, আগের স্লাইডগুলোতে বুঝতে না পারলে তোমরা ব্যাক করে করে বারবার দুই একবার দেখো, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। তারপর চলো, তাহলে সাবজেক্ট আমরা কি করে পাবো, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বলে দিলাম, বাংলাতে বলে দিলাম। দেখো এইখানে বলেছি না, এই দেখো ভার্বকে কি করব, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো, ওকে। আর ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে কি পাবো, সাবজেক্ট পাবো। এই দেখো অর্থাৎ এখানে সাবজেক্ট কাকে বলে দিয়েছে, ঠিক আছে, এখানে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করার কথা বলেনি, ঠিক আছে। কি বলেছে, সাবজেক্ট কাকে বলে দিয়েছে, ডেফিনেশন দিয়েছে, এই এইটা সাবজেক্টের ডেফিনেশন দিয়েছে। তাহলে সাবজেক্টের ডেফিনেশনে কি পাচ্ছি আমরা এই জায়গাটায় না, বলছে না কর্তা অর্থাৎ বাক্যে যার সম্পর্কে, হুম মানে যাকে কিংবা যেটা, ঠিক আছে, কি সম্পর্কে বলা হয়, উই টক অ্যাবাউট মানে আমরা যে বিষয়ে কথা বলবো, বাক্যে বাক্যে কি বলবো, যে বিষয়ে কিংবা যার সম্পর্কে কথা বলবো। বাক্যে কি বলছে আমি লিখে দিচ্ছি এখানে, বাক্যে যে বিষয়ে আমার হাতের অক্ষর দারুণ, ঠিক আছে, আমাকে দুবার অস্কার ওয়াইল্ড পুরস্কার দিতে থেকে গেছে। আচ্ছা, বাক্যের যে বিচার, যে বাক্যের যে বিষয়ে কি হবে, কথা বলা হবে বা কথা বলা, ঠিক আছে, বাক্যের যে বিষয়ে কথা বলা হবে, কিংবা বলতে পারো কি বলবে, যে বাক্যে যার সম্পর্কে বলা হবে, বাক্যে যার অর্থাৎ বাক্যে যার সম্পর্কে বলাই হবে সে হচ্ছে কি না, সেই হবে সাবজেক্ট, সরি। তাহলে কি বললাম, বাক্যে যার সম্পর্কে বলা হবে বা যে বিষয়ে বলা হবে, ঠিক আছে, যে বিষয় সম্পর্কে কথা বলা হবে, যার সম্পর্কে একটা বিষয় ধরে আলোচনা করা আছে, সেই আমি উদাহরণ দেবো, দিলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আগে উদাহরণ দিই তারপর ক্লিয়ার করে দিই, দিলে না তোমাদের মাথার মধ্যে আবার ঘুরপাক খাবে, ঠিক আছে। এই যে আগের বাক্যটা দেখো, উদাহরণ দেওয়া দিয়েই দিয়েছি এখানে, এই যে বললাম দেখো, তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, এখানে দেখো দ্য টিচার ইজ টিচিং আস ইংলিশ অ্যাট দ্যাট টাইম, এই সময় শিক্ষক মহাশয় আমাদেরকে ইংরেজি শেখাচ্ছে। তাহলে কি বিষয় আলোচনা করা হচ্ছে না, পড়ানো বিষয়।
তাহলে পড়াচ্ছে কে, কার সম্পর্কে বলছি, বাক্যে যার সম্পর্কে বলা হবে, কার সম্পর্কে বলা হচ্ছে, এটা টিচার সম্পর্কে বলা হচ্ছে। কি করছে না, টিচার আমাদেরকে পড়াচ্ছে। তাহলে তাই একে কি বলবো, তাই একে কি বলেছিলাম, সাবজেক্ট বলেছিলাম। এটাই হচ্ছে সাবজেক্টের সংজ্ঞা দেওয়া আছে। কি বললাম, বুঝে গেল? তাহলে এই সাবজেক্টের জায়গায় কে কে বুঝতে পারে, একটা বাক্যে তো সাবজেক্ট জায়গা থাকে, সেই সাবজেক্টটাকে যে সে বসে যাবে না। আমরা কি কি পড়ে এসেছিলাম, আমরা পড়ে এসেছিলাম স্যার পার্টস অফ স্পিচ পড়ে এসেছিলাম, হ্যাঁ কি না? পার্টস অফ স্পিচ এর উপরে ক্লিয়ার ক্লাস রয়েছে, চাপ নেওয়ার কোনো দরকার নেই, এমনি জাস্ট বলতে হবে, এখানে বলতে গেলে তাই বলছি আমি, একদম ডিটেলস ক্লাস রয়েছে পার্টস অফ স্পিচ নিয়ে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পার্টস অফ স্পিচ আমরা কয় প্রকার জানি, 8 প্রকার, কিন্তু 8 প্রকারটা উঠে যায়নি, বইগুলোতে এখনো রয়েছে, কিন্তু মডার্ন ইংলিশে বেসিক্যালি 9 ধরনের এখন ধরা হচ্ছে। এক্সট্রা কি চলে এসছে, এক্সট্রা ডিটারমিনার চলে এসছে, ঠিক আছে, ডিটারমিনার, পুরোটা লিখছি না, ঠিক আছে, ডিটারমিনার। এবারে দেখো এই যে বাক্যটা ব্যাপারটা, ঠিক আছে, ডিটারমিনার, তা এই জায়গাটায় হচ্ছে এই 8 থেকে কি হলো 9 হলো, ডিটারমিনার ব্যাপারটা কি, সে পরে যখন আমরা পার্টস অফ স্পিচ ক্লাস করবো তখন ডিটারমিনার সম্পর্কে একদম পুরো নিখুঁতভাবে বলবো। এই যে পার্টস অফ স্পিচ 8 প্রকার ছিল, কিংবা এখন আমরা 9 প্রকার হয়েছে, তার মধ্যে 1 নম্বর আমরা ছোটবেলায় পড়েছিলাম নাউন, পুরোটা লিখছি না, প্রোনাউন, হ্যাঁ কি না? তারপর 3 নম্বরে কি পড়েছিলাম, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব করে পড়েছিলাম, 8টা প্রকার ছিল। তার মধ্যে এখানে দেখো বলছি সাবজেক্টের জায়গায় কেবলমাত্র নাউন বুঝতে পারে, কেবলমাত্র প্রোনাউন বুঝতে পারে, আর নাউন ফ্রেজ আর নাউন ক্লজ। স্যার এই দুটো জিনিস কি স্যার, এই দুটো জিনিস কি না, এই দুটো জিনিস টোটালি আলাদা জিনিস, এই দুটো জিনিস টোটালি একদম ভিন্ন জিনিস, এর উপর চিন্তা করার দরকার নেই, এর উপর ক্লাস রয়েছে একদম, মনে হয় সম্ভবত 3 নম্বর কি 4 নম্বর ক্লাসে আমরা নাউন ফ্রেজ নাউন ক্লজ নিয়ে আলোচনার মধ্যে প্রবেশ করে যাব, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে। অর্থাৎ এই যে সাবজেক্টের জায়গায়, কোন সাবজেক্টের জায়গায়, এই এখানে দেখো এই যে সাবজেক্ট, এই যে টিচার, এই জায়গাটা, এই যে টিচার রয়েছে, আচ্ছা, এই টিচারে যে এই যে সাবজেক্টের জায়গা, এই সাবজেক্টের জায়গায় কে কে বসতে পারে, নাউন, প্রোনাউন, আর নাউন ফ্রেজ, নাউন ক্লজ, এগুলো কি আমি সব বলবো, ঠিক আছে। নাউনটা তো তোমরা জানো, প্রোনাউনটা তো তোমরা, নাউন মানে কি, নাম বোঝালে, প্রোনাউন কি, ওই নামের পরিবর্তে যা বসে তাকে বলা প্রোনাউন। তাহলে সাবজেক্টের জায়গায় এরা বুঝতে পারে, হলো। আচ্ছা চলো দেখো এবার কি রয়েছে, তাহলে আমরা গঠনে চলে যাই। দেখো 1 নম্বর, তাহলে প্রথম সাবজেক্ট পেয়েছিলাম, সাবজেক্ট আমি তোমাদের ব্যাখ্যা করে বলে দিলাম এই যে সাবজেক্ট ব্যাপার সম্পর্কে। এরপর দেখো ভার্ব পড়েছে, ঠিক আছে, ভার্ব পড়েছে, তাহলে এবার ভার্ব নিয়ে আমাদের আলোচনা, ঠিক আছে। ইংলিশে সব থেকে মারাত্মক এবং ডেঞ্জারাস যদি থাকতে হয়, এই হচ্ছে 1 নম্বর পাবলিক, যে তোমাদের প্রত্যেকটা জায়গায় সমস্যায় ফেলবে, ঠিক আছে। চলো ভার্ব নিয়ে আলোচনা, দেখতেই পাচ্ছ ছকটা সুন্দরভাবে করা আছে, তাই না? তাই এখানে দেখো ভার্ব, ভার্ব মানে আমরা কি জানি, ভার্ব মানে আমরা প্রত্যেকেই জানি কি, কাজ করা, ভার্ব মানে কাজ করা, ঠিক আছে, হয়ে গেল, ঠিক আছে, কাজ করা, কিন্তু আমি লিখতে যাচ্ছি ওটাই স্লিপ কে চলে যাচ্ছে, কি করব, কাজ করা বোঝায়, ঠিক আছে। তাহলে ভার্ব হচ্ছে, ভার্ব মানে কি বেসিক্যালি কাজ করা, ঠিক আছে, কাজ করা। তাহলে এবার দেখো কাজ করা যদি হয়, সেই কাজ করা না, এই ভার্বের 3টে রূপ আছে, ইংলিশে ভার্বের 3টে রূপ। একবার অ্যাকশন বোঝাবে, এইটা অ্যাকশন, দেখো হি উইল কাম এগেইন, সে আসছে, একটা কাজ বোঝাচ্ছে, সে এখন আসবে, আবার আসবে সে, এটা একটা অ্যাকশন বোঝাচ্ছে, ঠিক আছে। স্টেট, স্টেট মানে কি একটা অবস্থা, দেখো সি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। ইজ, দেখো ইজটা হচ্ছে স্টেট বোঝাচ্ছে, মানে তুমি কি, ধরো হি ইজ পুয়ার, আমি বললাম হি ইজ পুয়ার, ঠিক আছে, উদাহরণ ধরো লিখলাম যে হি ইজ পুয়ার, তাহলে হি ইজ পুয়ার এর মধ্যে ইজটা কি কোনো অ্যাকশন বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে, কিন্তু এটা ভার্ব, এটা কি না লোকটার অবস্থা বোঝাচ্ছে, এই জন্য স্টেট, স্টেট মানে কি অবস্থা, লোকটা কি না গরিব, স্টেট বোঝানোর জন্য কি করা হয় না ভার্ব ব্যবহার করতে হয়, এটা তাই ভার্ব একটা এক ধরনের। আবার দেখো হ্যাপেনিং, মানে কোনো কিছু ভার্বের দ্বারা ঘটতে চলে কিছু, হ্যাপেন মানে কি ঘটা, হ্যাপেন মানে কি ঘটা, কোনো কিছু ঘটছে। অর্থাৎ দেখো ইট ইজ রেনিং, সরি দুবার হয়ে গেছে, ইট ইজ রেনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, তাহলে কিছু একটা ঘটছে এখন, তাহলে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি একটা ভার্ব বসে। অর্থাৎ ভার্বের ইংলিশে 3টে রূপ, 3 রকম ভাবে ভার্বের ব্যবহার করা হয়ে থাকে, একবার অ্যাকশনের ক্ষেত্রে, একবার স্টেটের ক্ষেত্রে, একবার হ্যাপেনিং এর ক্ষেত্রে ভার্বটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার দেখো ভার্বের ভাগ রয়েছে, এখানে ভার্বের ভাগ নিয়ে মাথার মধ্যে ঢোকানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ভার্ব জিনিসটাকে তোমরা বুঝতে পেরেছো, ভার্বের 3টে রূপ, ভার্ব 3 রকম ভাবে বসানো যায় বা বসানো হয়, ঠিক আছে। আর সেখানে হচ্ছে এই ভার্বের ভাগগুলো রয়েছে, এগুলো যখন আমরা ভার্বের ক্লাস করব তখন ডিটেলস একদম একটার পর একটা নিখুঁত ভাবে দেখব, ঠিক আছে। দেখো ভার্বকে দুভাগ করা হয়েছে, ফাইনাইট, নন ফাইনাইট, ঠিক আছে। আবার ফাইনাইট ভার্বকে দেখো দুভাগ করা হয়েছে,
হেল্পিং ভার্ব, মেন ভার্ব। এখান থেকে এখানে বেরিয়ে এসছে, দেখো এখানে কি বলা হয়েছে, হেল্পিং মেন ভার্বকে দুই ভাগ করা হয়েছে, লিঙ্কিং ভার্ব, অ্যাকশন ভার্ব। আবার অ্যাকশন ভার্বকে দুই ভাগ করা যায়, এই যে অ্যাকশন ভার্ব বললাম, এই যে অ্যাকশন, ঠিক আছে। এখানে দেখো এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, আজকের ক্লাসে ভাগ রয়েছে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ব্যাপার নিয়ে ক্লাস আজকে রয়েছে। কিন্তু যখন এগুলো নিয়ে আমি আলোচনা করব না, হেল্পিং ভার্ব কিংবা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এগুলো নিয়ে আমি একদম আলোচনা করব না। আজকের আমাকে এই যে তোমাদের যে অবজেক্ট আছে না, এই যে অবজেক্ট দেখতে পাচ্ছ এখানে, সাবজেক্টের ব্যাপার ভার, ভার্বের পরে কি অবজেক্ট, এই যে ব্যাপারটা, একে ব্যাখ্যা করতে গেলে, একে যদি আমরা আজকে জানতে পাই, মানে জানতে চাই, তাহলে জানতে চাই না, জানবো অবশ্যই। তা সে জানতে গেলে আমাদেরকে অতি অবশ্যই এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের পার্টটা আমাদেরকে জানতে হবে। তার জন্য আজকের এই পার্টটা আলোচনা রয়েছে। কিন্তু যখন আমরা ভার্বের ক্লাস যখন ডিটেলসে করব, তখন কিন্তু টোটাল ব্যাপারটা আমরা আবার দেখে নেব। কথা কি বললাম, বোঝা গেল? টোটাল ব্যাপারটা আমি আবার গোড়া থেকে ফাইনাইট, নন ফাইনাইট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, এগুলো সব সম্পর্কে বলা হবে, ঠিক আছে। তাই এটা হচ্ছে ভার্বের চ্যাট, হয়ে গেল। এরপর দেখো, এরপর রয়েছে অবজেক্ট, ঠিক আছে, এরপর রয়েছে অবজেক্ট। তাহলে এবার অবজেক্টে দেখো কি বলছে, বলে অবজেক্ট যেমন ভাবে দেখো সাবজেক্ট হয়ে গেল, তার তিনটি রূপ ছিল, আমি বারবার করে গোড়া থেকে গিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো বাক্যের স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি, প্রথম সাবজেক্টে বোঝালাম, কি বোঝালাম, সাবজেক্টে এরা থাকে, অর্থাৎ বাক্যে যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। এইগুলো সাবজেক্টের জায়গা, মানে বাক্যের শুরুতে, বাক্যের সাবজেক্টের জায়গায় কে কে থাকতে পারে না, নাউন আসতে পারে, প্রোনাউন আসতে পারে, নাউন ফ্রেজ আসতে পারে, নাউন ক্লজ আসতে পারে, ঠিক আছে। আবার তারপর আমরা কি পড়লাম, তারপর নাউনের পর ভার্ব পড়লাম। ভার্ব দেখলাম, ভার্বের তিনটে রূপ, অ্যাকশন, স্টেট এবং হ্যাপেনিং, তিন রকম ভাবে ভার্ব ঘটতে পারে এবং ভার্বে অনেক ভাগ রয়েছে, সেগুলো আমরা পরে বুঝবো, এখন করে দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট আমরা বুঝে রাখবো যে ভার্ব মানে কাজ করা, কাজ করা বোঝায়, এটা সাবজেক্টের পর বসে, হয়ে গেল। আচ্ছা, তারপর কি আছে না, অবজেক্ট। এরপর দেখো অবজেক্ট, যদি আমরা অবজেক্ট জানতে চাই, ঠিক আছে, অবজেক্ট দেখো, অবজেক্ট অর্থাৎ অবজেক্ট একই ব্যাপার, যেগুলো নাউন বসে। অবজেক্ট কার হয়, যে অবজেক্টটা কার হয়, অবজেক্ট কার হয়, যার সাবজেক্ট ফর্ম থাকে তারই তো অবজেক্ট ফর্ম হয় না, সাবজেক্ট থেকেই তো অবজেক্ট হয়। তাহলে সাবজেক্টে যারা যারা বসছিল, যেমন নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, এখানে অবজেক্টও সেই একই ব্যক্তি বলবে, একই ব্যক্তি বসবে, কোনো সমস্যা নেই। এবার ধরো কোনো সময় ধরো নাউন আছে, ধরো এ আছে, ধরো হি আছে, ধরো সাবজেক্টে, ঠিক আছে, ধরো সাবজেক্ট লিখলাম, আর এখানে ধরো অবজেক্ট লিখলাম। তাহলে কোনো জায়গায় যদি হি হয়, তার অবজেক্ট কি হয়, হিম হবে, হিম বসাতে হবে। অবজেক্টের একই রূপ, হির একটা রূপ হচ্ছে হিম, অবজেক্ট রূপ। তাহলে তোমাকে অবজেক্টের জায়গায় অবজেক্ট বসাতে হবে, সাবজেক্টে বসাতে হয়। তাহলে যখন তুমি এই হিটাকে অবজেক্টে বসাতে হবে, তখন তোমাকে হিম করে বসাতে হবে। যদি সি বসাও, তখন তোমাকে হার করে বসাতে হবে। যদি আই বসাও, তখন মি বসাতে হবে। যদি ধরো দে বসাও, তখন কি বসাতে হবে, দেম বসাতে হবে। এগুলো হচ্ছে একই ব্যক্তি, অর্থাৎ নাউন, প্রোনাউন, এটাও প্রোনাউন, এটাও প্রোনাউন, ঠিক আছে, এগুলো সবই একই রূপ, ঘুরে ফিরিয়ে বসছে। অর্থাৎ আমরা কি বলতে পারি, যে নাউন এবং প্রোনাউন, অর্থাৎ সরি সাবজেক্ট, এখানে সাবজেক্ট এবং অবজেক্ট দু লোকের ক্ষেত্রে একই ব্যক্তি বসে, কারা বসে, নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ। হয়ে গেল। আজকে এই পর্যন্ত বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো, ক্লিয়ার ভালোভাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরে যাবে ভালো করে। বারবার করে ক্লাসটাকে মানে ব্যাকে করে দেখো, ব্যাক করে দেখো, আর সুন্দরভাবে হ্যান্ড নোট তৈরি করো। এখান থেকে তোমাদের বেসিক ক্লাস শুরু হয়ে গেছে আজকের থেকে, এবং তোমাদের এই ব্যাচের ক্লাস আজকের থেকেই শুরু। সুন্দরভাবে নোট ডাউন করো, খাতাটাকে স্পেশালি বানাও, ঠিক আছে। চলো আজকের এই পিডিএফ থেকে অন্য একটা পিডিএফ এ গিয়ে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। চলো আমি আরেকটা জিনিস তোমাদেরকে বোঝাবো। আচ্ছা দেখো, হলো, চলো আমরা যেই পর্যন্ত দেখেছি তারপর থেকে শুরু করছি। দেখো কি বলা আছে, দেখো তাহলে আমরা একটু আগে কি দেখলাম, সেন্টেন্স স্ট্রাকচার দেখে এলাম। দেখো সেন্টেন্স স্ট্রাকচার দেখে এলাম, ঠিক আছে। তাহলে 1 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার আমরা কি দেখে এলাম, না প্রথমে কি থাকে, সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে, আমরা আলোচনা করলাম অবজেক্ট থাকে। অবজেক্টে কে কে বসতে পারে বললাম আগের সাইডে বললাম, যে নাউনে যারা যারা থাকে, অর্থাৎ সাবজেক্টে যারা যারা থাকে তাড়াতাড়ি অবজেক্ট থাকে। কে কে থাকে একবার লিখে দিই তবু, নাউন থাকে। 2 নম্বর কে থাকে, প্রোনাউন থাকে। 3 নম্বর কে থাকে, নাউন ফ্রেজ থাকে, পুরোটা লিখছি না, নাউন, তারপর কি থাকবে, নাউন ক্লজ থাকবে, ঠিক আছে, নাউন ক্লজ থাকবে। তাহলে এগুলো সব আচ্ছা লিখে দিলাম, PRAC যাও, হলো। আচ্ছা এগুলো হচ্ছে এরা কি করে, এরা সাবজেক্ট থাকে, এরা আবার অবজেক্টে থাকে। এবার দেখো অবজেক্টের জায়গাটা না, একটা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট এবং ভার্ব হলেই হয়ে যায়, মানে বাক্য হয়ে যায়, একে বলে বাক্য, এটাকে তৈরি করতে লাগে। কিন্তু যখন অবজেক্ট বসবে না,
তখন অবজেক্টের নানা রকম রূপ চলে আসে। অবজেক্ট নানা রকম রূপ বলতে কি স্যার? দেখো, অবজেক্টকে দুই ভাগে ভাগ করা যায়, দু রকমের অবজেক্ট হয়। কি কি? একবার ভার্ব দিয়ে অবজেক্ট হয়, একবার প্রিপোজিশন দিয়ে অবজেক্ট হয়, যেটা আমরা প্রথম স্লাইডে বললাম প্রিপোজিশনাল অবজেক্ট কাকে বলে, ব্যাখ্যা করলাম না, দ্য টিচার ইজ টিচিং অ্যাট দ্যাট টাইম। তা সেইখানে কিন্তু সেটাকে বলা প্রিপোজিশনাল অবজেক্ট। আবার ভার্ব দিয়ে অবজেক্ট হয়। কি বলেন, সে ভার্ব দিয়ে অবজেক্ট হয়? হ্যাঁ দেখো, ভার্ব দিয়ে অবজেক্ট হয়। দেখো ভার্ব, কিন্তু ভার্বের পরে যে অবজেক্টটা হয়, অর্থাৎ এই যে ভার্ব আছে না, এই যে ভার্ব রয়েছে দেখতে পাচ্ছ, এই ভার্ব কিন্তু এই ভার্বের পরে অবজেক্ট বসে, এই ভার্ব অনুসারে অবজেক্ট বসে, সেই জন্য ভার্বের পর দুটো অবজেক্ট আছে। দেখো অনেক ভার্ব আছে উইথ অবজেক্ট মানে অবজেক্ট নিয়ে বসে, আর একটা ভার্ব আছে উইদাউট অবজেক্ট মানে সেটা কোনো ভার্ব বসে না। তার জন্য ভার্বকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাই ট্রান মানে কি? ট্রান মানে তুমি মনে রাখতে পারো, গুলিয়ে দিতে পারে। টান মানে বলতে পারো টান রয়েছে। কার টান রয়েছে? না অবজেক্টের টান রয়েছে, অবজেক্টের টান, অর্থাৎ যার টান থাকবে সে হচ্ছে তাকে বলে ট্রানজিটিভ, আর যার টান থাকবে না সেটা ইন মানে নেগেটিভ হয়ে যায়, ইনট্রানজিটিভ। ঠিক আছে, তাহলে সমস্ত ভার্বের পরে কিন্তু এই যে ভার্ব দেওয়া আছে, এই ভার্বের পরে যে অবজেক্ট জায়গাটা দেওয়া আছে, এই অবজেক্ট কিন্তু সব জায়গায়, এই ভার্ব কিন্তু সবাইকে নেয় না। তাহলে যে ভার্বের পরে অবজেক্ট থাকবে, তাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের পরে হচ্ছে অবজেক্ট থাকবে না তাকে বলা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পেরেছো কি বললাম। আরেকবার বলে দিই, ঠিক আছে, আরেকবার বলে দিই, ক্লিয়ার করে নি নাও একটুখানি। আচ্ছা চলো, কি বললাম? বলছি যে সেন্টেন্স স্ট্রাকচারে আমরা প্রথম সাবজেক্ট শিখে এলাম, তারপর ভার্ব শিখলাম। এই ভার্বের পরে যে অবজেক্টটা আসছে, এই অবজেক্টটা কিন্তু ভার্বের উপর ডিপেন্ড করে বসে, ব্যাপারটা কি? এই জন্য অবজেক্টকে দু ভাগ করা হয়েছে। এই ভার্বের পরে অবজেক্ট যে হয়, এই অবজেক্টটা দু রকম অবজেক্ট হয়। ভার্ব অনুসারে যদি অবজেক্ট বসে, ভার্বের খেয়ালে যদি অবজেক্ট বসে, তখন সেটাকে বলা হবে এই ট্রানজিটিভ কি ইনট্রানজিটিভ, এখানে একটা অবজেক্টের পার্ট থাকে। আবার যখন ভার্বের পরে যে অবজেক্ট থাকছে সেটা ভার্বের সঙ্গে কোনো কানেকশনই নেই, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, যেটা আমরা অ্যাট দ্যাট টাইম বললাম, একটু আগে বললাম দ্য টিচার ইজ টিচিং আস ইংলিশ অ্যাট দ্যাট টাইম। এই যে অ্যাট দ্যাট টাইম বলেছিলাম, অ্যাটটা কি বলেছিলাম? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পর থেকে যা যা থাকবে তাকে বলে প্রিপোজিশনাল অবজেক্ট, ওটা ছিল প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে ভার্ব অনুসারে যদি অবজেক্ট বসে তাকে বলা হবে কি? ট্রানজিটিভ ভার্ব বলা হবে। এবার স্যার এটা কি করে বুঝবো? তাহলে এই ভার্বের পরে অবজেক্ট যে থাকে এটা ভার্ব অনুসারে আছে, কি করে বুঝবো? এটাই হচ্ছে পরবর্তী স্লাইডে দেওয়া আছে, বলা আছে। চলো, তাহলে যে একটা কথা আমরা এখান থেকে খেয়াল করবো কি, যে ভার্বের পরে মানে ভার্ব অনুসারে যে পরে যে তার অবজেক্ট থাকবে তাকে বলা হবে ট্রানজিটিভ, এবং ভার্বের পরে যে ভার্বের পরে অবজেক্ট থাকবে না তাকে বলা হবে ইনট্রানজিটিভ। ওই জন্য বলা আছে উইথ অবজেক্ট মানে অবজেক্ট থাকলে হচ্ছে ট্রানজিটিভ, আর উইদাউট মানে কি? ছাড়া। উইদাউট মানে ছাড়া, ঠিক আছে, উইদাউট মানে ছাড়া। আচ্ছা, ছাড়া মানে অবজেক্ট নেই, ঠিক আছে, তাকে বলা হবে ইনট্রানজিটিভ। মনে রাখার জন্য কি বললাম, গুলিয়ে যাবে। টান মানে টান, কার টান? অবজেক্টের টান। তাহলে অবজেক্টের টান থাকলে তাকে বলবো কি? তাকে বলবো হচ্ছে আমরা ট্রানজিটিভ, আর যার থাকবে না তাকে বলা হবে ইনট্রানজিটিভ। হলো? এবার তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো কি বললাম? এবার দেখো একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বলি এখানে, দিলে তাহলে তবে কি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ধরো বললাম সুমি উইল কল ইউ দেন। তাহলে দেখো, তাহলে সুমি কি করবে না, সুমি তোমাকে ডাকবে। এক মিনিট, মাইকে সাউন্ড আসছে তো তাই। আরো একটি মোবাইল নম্বরের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন 909182। আচ্ছা, তাহলে দেখো সুমি উইল কল ইউ দেন। তাহলে দেখো এই যে ভার্ব রয়েছে, তাহলে এটা আমরা কি পড়ে এলাম? সাবজেক্ট পড়ে এলাম। উইলটা কি? অক্সিলিয়ারি ভার্ব, আমরা ভার্বের ক্লাসে পড়বো, যেটা আমরা পড়ে এসেছিলাম যে কি মানে অক্সিলিয়ারি ভার্ব পড়ে এসেছিলাম যেটা, ঠিক আছে, সেটা বলা অক্সিলিয়ারি উইল। আচ্ছা, আর দেখো কল, এটা কি? মেন ভার্ব। আচ্ছা, এবারে একটা প্রশ্ন করো, এই যে মেন ভার্ব আছে, এই যে ভার্ব আছে, ভার্বের পরের লোককে প্রশ্ন করতে হবে। অবজেক্ট আমরা কি করে পাবো? আমরা প্রথম সাইডে কি করেছিলাম, যে ভার্বকে হচ্ছে কি করতে হবে?
কি আর কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, কি কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাবো, অবজেক্ট পাবো। তাহলে প্রশ্ন করে দেখো উত্তর পাচ্ছ কিনা। কল মানে ডাকা, কাকে ডাকছে না স্যার তোমাকে ডাকছে, হ্যাঁ কিনা। কল মানে কাকে ডাকবে, তোমাকে ডাকবে, তাহলে তুমিটা কি, তাহলে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে কি পেলে, তুমি পেলে। তাহলে যখন উত্তর পাচ্ছ তখন এটা কি, অবজেক্ট। তাহলে এই যে ভার্বটা, এই যে কল ভার্বটা, ঠিক আছে, এই যে কল ভার্বটা কি নিল, কল ভার্বটা হচ্ছে, দেখো কল ভার্বটা কি করলো না অবজেক্ট, ইউ হচ্ছে, ইউটা কার অবজেক্ট, কলের অবজেক্ট। বোঝা গেছে না, বোঝা গেছে হ্যাঁ কি না। অর্থাৎ কি বললাম, সমস্ত ভার্বের পরে অবজেক্ট হয় না। আমি উদাহরণ দিয়ে বলবো কোন ভার্বের পরে অবজেক্ট হয় না, এটা বলবো। নির্দিষ্ট নেই, এই ভার্বের পরে আবার অবজেক্ট নাও থাকতে পারে, কলের পরে। এখানে আছে, প্রশ্ন করলাম দেখলাম আছে, অর্থাৎ কলকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলো, কাকে ডাকছে না কাকে ডাকবে না তোমাকে ডাকবে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম, উত্তর পেলাম মানে এই কলের অবজেক্ট হচ্ছে কে, ইউ। তাহলে এর অবজেক্ট আছে মানে একে কি বলবো, যার অবজেক্ট থাকে তাকে কি বলবো, এই ট্রানজিটিভ। দেখো উইথ অবজেক্ট, যার অবজেক্ট থাকবে তাকে বলা হবে কি, ট্রানজিটিভ। আর যার অবজেক্ট থাকবে না, একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ইনট্রানজিটিভ একটা উদাহরণ দিয়ে দিলে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা এই এখানে প্র্যাকটিসটা করব এটা। আচ্ছা দেখো এই উদাহরণটা দিচ্ছি, সুমি, সরি সুমি নূর, সুমি নামটা ব্যাঘাত পড়ছে, ওকে লেখা যাবে না, সুনীল লিখি বরঞ্চ। সুনীল উইল কল দেন, এই একই বাক্য লিখলাম, ইউটাও বাদ দিয়ে দিলাম। দেখো সুমি তখন ডাকবে, আর সুমি কাকে ডাকবে, কিছু আছে উত্তর নেই, হ্যাঁ কিনা নেই। তাহলে যেহেতু অবজেক্ট নেই, তাহলে কলের কোনো অবজেক্ট নেই, মানে এই ভার্বে কোনো ওখানে অবজেক্ট দেওয়া নেই। কি ডাকবে, কিছু আছে নেই, কখন ডাকবে না তখন। তাহলে কখন দিয়ে তোমাকে প্রশ্ন করতে বলেনি, এখানে দেখো কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে বলেছে। তাহলে কি কাকে দিয়ে প্রশ্ন করলে কিছু উত্তর পেলে, পেলাম না। তাহলে এই ভার্বে কি, এই ভার্বে হচ্ছে কোনো অবজেক্ট নেই, তাকে এটাকে কি বলবো, এটাকে বলা হবে ইনট্রানজিটিভ। বোঝা গেল কি বললাম, চলো। আচ্ছা তারপরে দেখো এখানে প্র্যাকটিস করতে দিয়েছে যে আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্স গুলোকে চিহ্নিতকরণ করতে বলছে। ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে, চিহ্নিতকরণ করতে, অবজেক্ট চিহ্নিতকরণ করতে বলছে। দেখো হি হ্যাজ ওন দ্য প্রাইজ, ভার্বটাকে, হিটাকে সাবজেক্ট, আর ওনটা কি, ওনটা হচ্ছে তোমার ভার্ব। ওন মানে কি জেতা, কি জিতেছে না প্রাইজ জিতেছে। তাহলে ওনের কি দিয়ে প্রশ্ন করে, এখানে কি দিয়ে প্রশ্ন করতে বলছিলাম একটু আগে, বারবার করে বলছি, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, কাকে প্রশ্ন করতে হবে, ভার্বকে প্রশ্ন করতে হবে, তবে কি তুমি কি পাবে, অবজেক্ট পাবে। যদি অবজেক্ট পাও তাকে কি বলবো, তাকে বলবো ট্রানজিটিভ, তাকে বলবো ট্রানজিটিভ। যদি অবজেক্ট পাও তাকে বলবো কি, ট্রানজিটিভ। তাহলে ওন মানে কি যেটা, কি জিতবে, প্রাইজ জিতবে। তাহলে অবজেক্ট পেলাম, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে আমরা কি পেলাম, অবজেক্ট পেয়েছি, তাকে তাকে কি বলবো, ট্রানজিটিভ বলবো। তাহলে এটাকে কি বলবো, এই ভার্বটাকে কি বলবো, এই ভার্বটাকে বলবো ট্রানজিটিভ ভার্ব, যেটা আমরা উপরে পড়ে এলাম। ঠিক আছে, এই যে ভার্বটা, এই যে এইটা একে বলবো কি, ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা, বুঝতে পেরেছো। তাহলে এটাকে বলবো কি, ট্রানজিটিভ ভার্ব। আবারটা দেখো, দ্য ম্যান ওপেন দ্য ডোর, মানুষটি দরজা খুললো। ওপেন মানে কি, খোলা, এটা ভার্ব। একে প্রশ্ন করো কি খুললো, দরজা খুললো। তাহলে কি দিয়ে প্রশ্ন করে কি পেলাম, উত্তর পেলাম। তাহলে ওপেনের অবজেক্ট ফর্ম কি না, ডোর। তাহলে এটা কি বলবো, ট্রানজিটিভ ভার্ব বলবো। তারপর দেখো, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, ভার্ব কোনটা না, স্লিপিং। স্লিপিং মানে কি, ঘুমানো। ঘুমানো কি, ঘুমাচ্ছে, কিছু আছে নেই। কাকে কাকে ঘুমাচ্ছে, কিছু আছে নেই। তাহলে এই বাক্যে কি কাকে দিয়ে প্রশ্ন করে কি পেলাম, উত্তর পেলাম, পেলাম না। তাহলে এই বাক্যটা কি, ভার্ব নেই, অবজেক্ট নেই এখানে। তাহলে এটাকে কি বলবো, এটাকে ইনট্রানজিটিভ বলবো। কি বলবো, বুঝে গেল, এটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ বলবো। এটাকে কি বলবো, ট্রানজিটিভ বলবো। ঠিক আছে, ট্রানজিটিভ বলবো, পুরোটা করে লিখছি না। আশা করি বুঝতে পেরেছো তোমরা ব্যাপারটা। আচ্ছা তারপর দেখো কি আছে, রমেন ট্রিটেড দ্য পেশেন্ট অ্যাট হসপিটাল। রমেন কি করে না, চিকিৎসা করেছিল পেশেন্টার, পেশেন্ট মানে রোগী, চিকিৎসা করেছিল কাকে, তাহলে ট্রিটেড মানে কি, ভার্ব। তাহলে কি কি চিকিৎসা করেছিল, কাকে চিকিৎসা করেছিল, পেশেন্টকে। তাহলে অবজেক্ট পেলাম, তাহলে এটা কি হবে, ট্রানজিটিভ হবে। আচ্ছা, দ্য টিচার ওয়াজ টিচিং দেন, শিক্ষকটি তখন শেখাচ্ছিল। তাহলে কি শেখাচ্ছিল, টিচ মানে কি শেখানো, কি শেখাচ্ছিল, কিছু আছে নেই স্যার। তাহলে এটা কি হবে, ইনট্রানজিটিভ হবে। দিশা ইজ সুইমিং নাও ইন দ্য পন্ড, দিশা এখন কি করছে, পুকুরে সাঁতার কাটছে, সাঁতার কাটছে। তাহলে সুইমে সাঁতার কাটা, কি সাঁতার কাটছে, কিছু আছে নেই। তাহলে এটা কি হবে, ইনট্রানজিটিভ হবে। বোঝা গেছে না, যায়নি, বোঝা গেছে না। যদি না থাকে বোঝার, যদি না বুঝতে পারো তাহলে তোমরা স্লাইডটাকে আরেকবার ব্যাক করে দেখো, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এবং এরপর থেকে এইখানে দেখো,
এরপর এই ব্যাপারগুলো যদি ভালো করে বুঝতে না পারো নেক্সট ক্লাস কিন্তু চাপ হয়ে যাবে বোঝা, বারবার করে বলেছি কিন্তু, ঠিক আছে? এটা বেসিক জিনিস, তাই তার উপর ডিপেন্ড করে কি হচ্ছে না বাক্য তৈরি হচ্ছে, তাই এটা জানতে হবে আগে, তারপর আমরা ক্লাস করবো। দেখো এখানে কি দিয়েছি, দেখো তাহলে একটা বাক্যে আমি একটু কি বলছিলাম, আমি এখানেই দেখাই। একটা বাক্যে কি বললাম না সাবজেক্ট থাকে, তারপর কি দেখলাম ভার্ব পেলাম আমরা, তারপর কি পেলাম অবজেক্ট পেলাম, অবজেক্ট। এবার দেখো অবজেক্ট কিংবা এখানে তুমি বলতে পারো কমপ্লিমেন্ট। আমি একটা বাক্যে বলেছিলাম কি যে প্রিপোজিশনাল অবজেক্ট থাকে প্লাস হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, এটা বলেছিলাম, কমপ্লিমেন্টটা বলিনি, ঠিক আছে? অর্থাৎ অবজেক্ট থাকলেও থাকতে পারে, অবজেক্ট যা হয় কমপ্লিমেন্টটাও সেই একই রকম হয়, একই রকম, এটা বলতে পারো অর নয়, তার দুটোই থাকতে পারে, এও থাকতে পারে এও থাকতে পারে, আবার এ নেই তো এও না থাকতে পারে, এ আছে তো এ নেই, আবার এ থাকতে পারে তো এ না থাকতে পারে, এরকম একটা ব্যাপার আর কি। মানে অবজেক্টের পর কমপ্লিমেন্ট থাকতে পারে নাও থাকতে পারে, ঠিক আছে? কমপ্লিমেন্ট জিনিসটা কি, কমপ্লিমেন্ট জিনিসটা কি, ঠিক আছে না? কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি না পূরক বলতে পারো, ঠিক আছে? পূরক, কমপ্লিমেন্ট মানে কি বলবে, ঠিক আছে? কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক বলতে পারো, পূরক মানে বাক্য পূরণ করা হয়, পূরক। এবার দেখো এখান থেকে তোমরা একটা এই মানে স্পেলিং মিস্টেকে যে থাকে না সেখানে পেয়ে যাবে, তোমরা যদি কমপ্লিমেন্ট যদি দেখ, কমপ্লিমেন্ট LIMENT এর একটা মিনিং আছে কমপ্লিমেন্ট, এর মানে কিটা বলো তো? এর মানে কি? এই মানে হচ্ছে তারিফ করা, প্রশংসা, ঠিক আছে? অ্যাডমায়ার করা, অ্যাডমায়ার মানে প্রশংসা, কারো প্রশংসা করলে তখন কমপ্লিমেন্টের ইজ জায়গায় আই হয়, আর ই হলে হচ্ছে পরিপূর্ণ করা, পূরক মানে পরিপূর্ণ করা, কোনো কিছু দিয়ে অর্থকে পরিপূর্ণ করা, তাকে বলা হয় কমপ্লিমেন্ট। অর্থাৎ এই অবজেক্টের জায়গায় কমপ্লিমেন্টও থাকতে পারে। কমপ্লিমেন্ট কয় প্রকার আবার না সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়, অবজেক্টের কমপ্লিমেন্ট হয়, কি বলো বোঝা গেল? সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়, অবজেক্টের কমপ্লিমেন্ট হয়। তাহলে কি হলো দেখো, তাহলে সেন্টেন্স চিন্তা করো, সাবজেক্টের কমপ্লিমেন্ট কোনটা, অবজেক্টের কমপ্লিমেন্ট কোনটা, একটুখানি আমি দুটো একটা উদাহরণ দিই, দিলে তারপর আমরা এইখানে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তাহলে দেখো ধরো বললাম, এখানেই দেখি আমরা, দেখো প্রথম বাক্যটা দেওয়া, দেখো সি ইজ এ টিচার, দেখো সি ইজ এ টিচার, সিটা কি সাবজেক্ট, এটা কি ভার্ব, এটা কি স্যার, এটাই তো মূল ব্যাপার। সে কে, তাহলে সি আমরা কি বলতে পারি, সে হয় শিক্ষক, তাহলে সি ইজ ইকুয়াল টু টিচার, তাহলে যেই সি সেই তো টিচার, একই না? যেই সি সেই তো টিচার, তাহলে সেইটা সিটা কি জন্য এই টিচারটা কি জন্য ব্যবহার করা হয়েছে, এই সি কে বোঝানোর জন্য, হ্যাঁ কি না? তাহলে এটা কি এটা এর পরিপূরক, এটা এর সমান পরিপূরক, তাহলে পরিপূরক হলে এটা কি হবে, কমপ্লিমেন্ট হবে, কমপ্লিমেন্ট হবে। কিন্তু আমরা কি করি, আমরা বেসিক্যালি আমাদের যেটা ভুল হয়, অনেক স্টুডেন্টের ভুল হয়, ঠিক আছে? অনেক স্টুডেন্ট কি ভুল হবে না, তোমরা কি করবে এখানে দাগাবে এইভাবে, দেখো তোমরা কি করবে, তোমরা করবে কি যে এটা সাবজেক্ট, এরপরে ইজটা ভার্ব, এটা তাহলে অবজেক্ট, এরকম নয়। অন্ধবিশ্বাসে মানে চোখ বন্ধ করে এইভাবে জিনিসগুলোকে ব্যাখ্যা করো না, তাহলে কিন্তু পরবর্তী স্টেপে গিয়ে গ্রামারগুলো করতে, কমন করতে ভীষণ প্রবলেম হবে, ঠিক আছে? তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে তো বেসিক থেকে আমি বোঝাচ্ছি, জিনিসটা করে বোঝার চেষ্টা করো। সি ইজ এ টিচার, তাহলে সে হয় শিক্ষক, তাহলে সিটাকে যেই সি সেই টিচার, আবার যেই টিচার সেই সি, হ্যাঁ কি না? তাহলে দুটোই তো সমান, তাহলে সি যা টিচারটা, তাহলে এটাকে সি কে বলবো কমপ্লিমেন্ট হচ্ছে কার না টিচার, কিংবা টিচারকে বলবো সি কি কমপ্লিমেন্ট। তাহলে এটা কার কমপ্লিমেন্ট, টিচারটা কে, টিচারটা কে, টিচারটা সির, হ্যাঁ কি না? সিটা হচ্ছে কমপ্লিমেন্ট, তাহলে সিটা কি ছিল বাক্যের, সিটা বাক্যে কি ছিল, সাবজেক্ট ছিল, সাবজেক্ট ছিল, তাহলে একে কি বলবো, তাহলে সাবজেক্টের কমপ্লিমেন্ট বলবো না অবজেক্টের কমপ্লিমেন্ট বলবো? অবজেক্টের কমপ্লিমেন্ট কোনটা, ভার্বের পরে কি থাকে, ভার্বের অবজেক্ট থাকতো, এখানে যদি অবজেক্ট থাকতো তার সম্পর্কে বলে অবজেক্ট কমপ্লিমেন্ট বলতাম, এখানে সাবজেক্ট সম্পর্কে বলেছি যেহেতু, তাহলে এটাকে আমরা কি বলবো, সাবজেক্টের কমপ্লিমেন্ট বলবো, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো রবিন সিমস অরিড, রবিনকে দেখে ভিতু বলে মনে হচ্ছে, তাহলে ভিতুটাকে, এই অরিডটাকে রবিন, তাহলে রবিনটাকে সাবজেক্ট, তাহলে এটা কি হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে। দে মেড রবি হ্যাপি, দেখো ভালো করে দেখো, দে সাবজেক্ট, মেডটা কি ভার্ব, রবিটা কি, কি কাকে প্রশ্ন করো, কি রবি কি তৈরি করেছিল, কিছু উত্তর নেই, কাকে কাকে হ্যাপি করেছিল না রবিকে হ্যাপি করেছিল, কাকে দিয়ে প্রশ্ন করলে কি পেলাম অবজেক্ট, তাহলে কে হ্যাপি, এই যে
তারা রবিকে খুশি করেছিল। তাহলে হ্যাপিটা কে, তারা না রবি? না স্যার রবি। তাহলে রবিটা কি অবজেক্ট, তাহলে এটা কি বলবো, অবজেক্ট কমপ্লিমেন্ট বলবো, অবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। বোঝা গেছে না, হ্যাঁ কি না? হলো। আচ্ছা, তারপর সি মেড মি ফুলিশ, তাহলে সে মেড মি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। মেড মানে তৈরি করেছিল বা করেছিল, কি করে, কাকে করেছিল, আমাকে করেছিল, কি করেছিল, বোকা বানিয়েছিল, আমাকে বোকা বানিয়েছিল। তাহলে কাকে বোকা বানিয়েছে, সে বোকা বানিয়েছিল না আমাকে বোকা বানিয়েছিল, আমাকে। তাহলে আমিটা কি, অবজেক্ট, তাহলে এটা কি হবে, অবজেক্ট কমপ্লিমেন্ট হবে। দে নেমড হিম ক্যাপ্টেন, তারা তাকে ক্যাপ্টেন হিসাবে নাম দিয়েছিল। তাহলে কাকে ক্যাপ্টেন হিসাবে নাম দিয়েছিল, তাকে। তাহলে হিমটা কি অবজেক্ট, তাহলে এটা কি হবে, অবজেক্ট কমপ্লিমেন্ট হবে, একই হবে। সি বিকেম এ টিচার, সে হয়েছিল একটা শিক্ষক। তাহলে কে শিক্ষক হয়েছিল, হি হয়েছিল, হ্যাঁ কি না? তাহলে হিটা কি, না হিটা সাবজেক্ট, তাহলে এটা কি বলবো, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো, সাবজেক্টের সরি সাবজেক্টের কমপ্লিমেন্ট বলবো। ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করি। ঠিক আছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো, হলো। চলো তারপর দেখো, তারপর দেখতে মিক্সড প্র্যাকটিস দিয়েছি, অর্থাৎ কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট এটা বুঝতে হবে। অবজেক্ট, এবং আমরা আগের স্লাইডে কি দেখে এলাম, এখানে এখানে আমরা অবজেক্ট বাছা বেশি দেখে এলাম যে কি করে অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ইন্টারজেটিভ কাউকে বুঝতে হবে না, জাস্ট আমি একটা ভার্বটাকে বোঝানোর জন্য বুঝিয়েছি। কিন্তু ভার্ব, আমরা অবজেক্ট বেসিক্যালি কি করে বার করব, না ভার্বকে কি করব, কি কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো, কি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর না পাই, তবু পাশে যদি কেউ থাকে, প্রিপোজিশন নেই অর্থাৎ কেউ আছে, তখন তার কি ভাববো, কমপ্লিমেন্ট ভাববো। কিভাবে ভাববো, দেখো এখানে দেওয়া আছে, সাম মিক্সড প্র্যাকটিস অর অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মিক্সড প্র্যাকটিস রয়েছে, প্র্যাকটিস করতে বলছে। তাহলে সি মেড এ টিচার, তাহলে সে সাক্ষাৎ করেছিল একটা শিক্ষকের সঙ্গে, সি মেড এ টিচার। তাহলে মেড মানে কি, না স্যার ভার, সাক্ষাৎ করা, কি কার সঙ্গে সাক্ষাৎ করেছিল, না একটা টিচারের সঙ্গে, হ্যাঁ কি না, একটা টিচারের সঙ্গে। তাহলে টিচারটা কে, হি কি টিচার নয়। তাহলে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে তুমি উত্তর পেলে তো, কার সঙ্গে সাক্ষাৎ করেছিল, কাকে, কি সাক্ষাৎ করেছিল সে, না একটা শিক্ষকের সঙ্গে। তাহলে কি কাকে দিয়ে প্রশ্ন করে কি পেলে, অবজেক্ট পেলে, তাহলে এটা কি হবে, অবজেক্ট হবে। সি কল্ড এ নার্স, সে একটা নার্সকে ডেকেছিল। তাহলে কাকে ডেকেছিল, কি কাকে দিয়ে প্রশ্ন করে কি পেলে, অবজেক্ট পেলে, এটা ভার্ব হচ্ছে, এটা অবজেক্ট পেলে, এটা অবজেক্ট পেলে, কেন অবজেক্ট, না কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি। সি কল্ড মি এ টিচার, সে আমাকে ডেকেছিল শিক্ষক হিসাবে। তাহলে দেখো, সে আমাকে ডেকেছিল শিক্ষক হিসাবে, তাহলে কাকে ডেকেছিল, কল মানে কি ডাকা, ভার্ব, কাকে ডেকেছিল, আমাকে ডেকেছিল, অবজেক্ট। তাহলে কি ডেকেছিল, এ টিচার, কিন্তু কি দিয়ে তো কি হিসাবে ডেকেছিল বলে তখন হচ্ছে এ টিচার, হ্যাঁ কি না? কি হিসাবে ডেকেছিল বলে তখন কি হবে, টিচার। কিন্তু এই টিচারটা কাকে ডেকেছিল, আমাকে ডেকেছিল, হ্যাঁ কি না? তাহলে আমিটা কি অবজেক্ট, তাহলে এটা কি হবে, আমার কি হবে, আর মিটা হচ্ছে কি, মি ইজ ইকুয়াল টু হচ্ছে টিচার, মানে যেই মি সেই হচ্ছে টিচার। তাহলে এটা কি হবে, কমপ্লিমেন্ট হয়, কমপ্লিমেন্ট হবে, কমপ্লিমেন্ট। কিসের কমপ্লিমেন্ট, সাবজেক্ট না অবজেক্ট কমপ্লিমেন্ট, না স্যার এটা অবজেক্ট, মিটা ছিল অবজেক্ট, তাই এটা কি বলবো, অবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। সি গেম মি এ পেন, স্যার একটা পেন দিয়েছিল, গেম মানে কি ভার্ব, প্রশ্ন করো কি দিয়েছিল, একটি পেন দিয়েছিল, কাকে দিয়েছিল, না স্যার আমাকে দিয়েছিল, তাহলে এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। আমি আগেও দেখেছি একটা বাক্যে একের বেশি অবজেক্ট থাকতে পারে। হি ইজ এ ফেমাস ডক্টর, তাহলে হিটা কে, ডক্টরটা কে, না স্যার হিটাই হচ্ছে ডক্টর, তাহলে যে হি সেই তো ডক্টর, তাহলে হি সম্পর্কে ডক্টর বলছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট হবে, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। তাহলে কি কোন কমপ্লিমেন্ট, সাবজেক্ট না অবজেক্ট, না সেটা হিটা সাবজেক্ট ছিল, হি সম্পর্কে বলেছে, তাই এটা কি বলবো, তাই এটা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। তারপর কি আছে, আই টিচ ইউ ইংলিশ, আমি তোমাকে ইংলিশ শেখাচ্ছি, টিচ মানে কি, এটা ভার্ব, কি শেখাচ্ছি, ইংলিশ শেখাচ্ছি, কাকে শেখাচ্ছি, তোমাকে শেখাচ্ছি। তাহলে একটা অবজেক্ট, দুটো অবজেক্ট রয়েছে, কেমন কি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে গেলাম। সি মেড হিম ব্রেভ, ব্রেভ, তাই হি মেড হিম ব্রেভ, সে তাকে সাহসী বানিয়েছিল। তাহলে তখন মেড মানে কি, বানানো, এখানে ভার্ব, কি কাকে বানিয়েছিল, না তাকে বানিয়েছিল, অবজেক্ট, কি বানিয়েছিল, না সাহসী বানিয়েছিল, কিন্তু কি কাকে বানিয়েছিল, না এই ব্রেভটা কাকে সিগনিফাই করছে, হিমকে, যেই হিম সেই তো ব্রেভ। তাহলে এটা কি বলবো, এটা কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট নয়, কিন্তু কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে, কি বানিয়েছিল মানে কি বানিয়েছিল মানে কি, সাহসী বানিয়েছিল, কিন্তু না, এটা কি হবে, অবজেক্ট, মানে এটা হবে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। স্যার যা জানতাম তা তো অনেকটা ভুল হচ্ছে, হ্যাঁ ঠিক, ঠিকই বুঝতে পারছো, ঠিক আছে। আমরা ছোটবেলায় যা কিছু শিখে এসেছি, অনেক কিছু ভুলভাল শিখে এসেছি, ঠিক আছে, এগুলোকে শুধরে নিতে হবে, শুধরে নিয়ে পরবর্তী ক্লাসগুলোকে দারুণভাবে এনজয় করতে হবে, ঠিক আছে, যাতে আমরা সব কিছু কিছু পারি। দেখো আর কিছুই নেই, এই পর্যন্ত আছে আজকের ক্লাসটা, তোমরা আশা করি এটাকে বারবার ঘুরিয়ে ফিরে দেখো, ঠিক আছে। এর উপরে আমি আবার ক্লাস নিয়ে আসবো, মানে পরবর্তী ক্লাসগুলো 2 নম্বর থেকে এর পর থেকেই থাকবে। আজকে এটা 1 নম্বর ক্লাস,
তোমরা ভালো করে দেখো। তাহলে আমরা আজকে বেসিক্যালি কি কি শিখলাম না, বেসিক্যালি দুটো জিনিস শিখলাম। যে আমি একদম লাস্ট স্লাইডে গিয়ে একটুখানি তোমাদেরকে বলি আজকে, যে আমরা আজকে দেখলাম যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্স কাকে বলে শিখলাম প্রথমে। যে কি শিখলাম, গ্রুপ অফ ওয়ার্ডস, মানে ওয়ার্ডগুলো থাকবে, ওয়ার্ড থাকবে, তার একটা মিনিংফুল বাক্য থাকবে, মিনিংফুল একটা মিনিং থাকবে না, অর্থ থাকবে, প্লাস তার একটা কি থাকবে, স্ট্রাকচার থাকবে। স্ট্রাকচারে আমরা কি কি পেলাম, স্ট্রাকচারে পেলাম প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্টে আমরা দেখলাম কি, সাবজেক্টে আমরা পেলাম কি, যে এক নম্বর আপনার নাউন বস্তু, সাবজেক্টে কে কে বসতে পারে, নাউন বস্তু। অর্থাৎ সাবজেক্ট কাকে বলে না, বাক্যে যার সম্পর্কে বলা হয়, যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে কি, বাক্যে যার সম্পর্কে বলা হয়, যার সম্পর্কে বলা হবে সেটা হচ্ছে কি, সেটা হবে হচ্ছে সাবজেক্ট। হলো সাবজেক্ট। সেই সাবজেক্টে কে কে বসতে পারে, নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, তাই তো। তারপর হচ্ছে সরি, হচ্ছে তোমার নাউন ফ্রেজ, তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে নাউন ক্লজ বসতে পারে। আর ভার্বে দেখে আমরা কি দেখলাম, ভার্ব 3টে অপশন দেখায়, কি কি, অ্যাকশন দেখায়, ভার্ব 2 নম্বর স্টেট দেখায়, যে কোনো কাজ হবে না, স্থিতিশীল থাকবে। 3 নম্বর হচ্ছে কোনো কিছু হ্যাপেনিং, ঝড় উঠছে, বৃষ্টি হচ্ছে, এই ধরনের একটা ভার্ব থাকে হ্যাপেনিং। ঠিক আছে। অবজেক্ট কে থাকতে পারে, অবজেক্ট যা, এখানে হচ্ছে অবজেক্ট যা, সাবজেক্ট যা, তাই হচ্ছে অবজেক্ট হয়, তাই এটাকে এক্সট্রা করে লিখলাম না। এইগুলোই হচ্ছে অবজেক্টে বসে, এইগুলি আবার সাবজেক্টে বসে। এই পর্যন্ত আমরা শিখলাম। আচ্ছা, অবজেক্টের জায়গায় আমরা দেখলাম কি, অবজেক্টের জায়গাটায় আমরা দু ধরনের পেলাম। অবজেক্ট আমরা পাই কি না, এই ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাচ্ছি না, অবজেক্ট পাচ্ছি এই অবজেক্টে। এবার অবজেক্ট অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, তার জায়গায় কি থাকে, তার জায়গায় কমপ্লিমেন্ট থাকে। কমপ্লিমেন্ট কয় প্রকার পড়লাম, কমপ্লিমেন্ট পড়লাম আমরা 2 প্রকার, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। যদি বাক্যে সাবজেক্ট সম্পর্কে বলা থাকে তাকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, যদি বাক্যে অবজেক্ট সম্পর্কে বলা থাকে তখন তাকে বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। এই পর্যন্ত আমরা পড়লাম আর শেষ। এই পর্যন্ত মোটামুটি। সবাইকে থ্যাংক ইউ। তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রিপশন নিয়ে নাও, না হলে প্রথম থেকে ক্লাসটা না থাকলে, সমস্ত লাইভ ক্লাস না থাকলে তোমাদের বুঝতে প্রবলেম হবে। কোনো রকম ইংলিশ মতো একটা সাবজেক্ট যেখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তোমাদের নেবে, পরবর্তী একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করাতে গেলে, সমস্ত পরীক্ষার জন্য অ্যাভেলেবল হতে গেলে তোমাদেরকে লাইভে অবশ্যই আসতে হবে। এবং তাড়াতাড়ি করে সাবস্ক্রিপশন নিয়ে নাও, লাইভ থাকো এবং আমার সঙ্গে ইনস্ট্রাকশন চালাও। ঠিক আছে। ইন্টারাকশন যত হবে তোমাদের সঙ্গে তত আমার মানে তোমাদের জ্ঞানটাও বৃদ্ধি পাবে, আর আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতেও পারবো। ঠিক আছে, তোমাদের ডাউটটা ক্লিয়ার করতে পারবো। ওকে।